আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি রকিবুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আমরা মার্কেট ওয়াচে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি তারল্য বাড়ানো যায়, যে পুঁজিবাজারে যে এখন যে তারল্যের যে সংকট সেটা কিভাবে সমাধান করা যায়, এবং আমরা আমাদের বিভিন্ন যারা এই পুঁজিবাজারের সাথে যারা জড়িত, যে সকল অর্গানাইজেশন জড়িত বা যে সকল ডিলার ব্রোকার বা বিনিয়োগকারী সবাই যেটা আমরা কিভাবে নিজেদের উদ্যোগে এই সমস্যাটার সমাধান করতে পারি, আমরা কিভাবে লিকুইডিটি বাজারে নিয়ে আসতে পারি এবং ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করে বাজারকে স্থিতিশীল এবং গতিশীল করতে পারি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে দুইজন অতিথি আছেন যারা আমাদের সাথে আলোচনা করবেন এবং আলোচনায় যোগ দিবেন। আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী, সাবেক সচিব এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান, এবং আমার ডান পাশে আছেন জনাব শেকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর এনআরবি। আপনাদের দুজনকেই আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা তো জানেন কিছুদিন ধরে তো বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার লিমিটটা কীভাবে সমন্বয় করা যায় সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন 2 বছর বাড়িয়ে দিবেন। পরবর্তী পর্যায়ে সেন্ট্রাল ব্যাংক যেহেতু বলছে, তাদের বক্তব্য হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে, 10টা ব্যাংকের 10টা সমস্যা, অতএব আমরা একটা সার্কুলার দিয়ে এগুলি সমস্যার সমাধান করা যাবে না। তবে আমরা বিভিন্নভাবে যাতে বাজারে ওই সেল প্রেশারটা না আসে, অ্যাক্সেস সেল প্রেশারটা যে বাজারে না আসে সেটা আমরা বন্ধ করার জন্য আমরা বন্দোবস্ত নিচ্ছি, এবং সে অনুযায়ী ওনারা কাজ করছেন। এবং তিনারা বাজারকে আশ্বস্ত করেছেন যে যে অ্যাক্সেস যে ইনভেস্টমেন্টটা আছে এটা বাজারে আসবে না এবং এটা বিক্রি করার কোনো সেল প্রেশার থাকবে না, এটা আমরা সমাধান করে দেব। সেই সব ওনারা বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে, এবং এটার একটা প্রভাবও আপনি জানেন পুঁজিবাজারে এটা পড়েছে। এখন আমরা যেটা জানতে চাই যে অ্যাকচুয়ালি যে বাজারে যে আকাঙ্ক্ষিত যে একটা লেনদেন, বাজারে একটা লাইফ এবং বাজার একটা গতিশীল হওয়ার জন্য যা করার দরকার, যেটা করার জন্য যে একটা লিকুইডিটি, যে কিভাবে আর্থিক সংহতি বা অর্থ কীভাবে বাড়ানো যায়, সেইভাবে আমরা চাই যে আমরা আলোচনা করতে। আপনি যদি বলেন কাইন্ডলি, এটা কীভাবে আমরা এটাকে গতিশীল করতে পারি বাজারটাকে। না, এটা তো কোনো যদি ফিক্সড প্রেসক্রিপশন থাকতো তাহলে অনেক আগে হয়ে যেত এটা জিনিসটা। আমার মনে হয় জিনিসটা তো সহজ না যে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেই বাজার গতিশীল হয়ে যাবে। এরকম আমার চাইতে অনেক জ্ঞানী গুণী লোক এটা চেষ্টা করছে, আপনারাও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন লোক, আপনারাও চেষ্টা করছেন। তো একদিনে কিন্তু এটা হওয়ার মতো জিনিস বলে আমি মনে করি না। এটা এই একটা প্রেক্ষাপট যদি দেখি যে মানি মার্কেটে কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ডটা অত বেশি না, সুতরাং সেখানে একটা এক্সেস সারপ্লাস মানি কিন্তু আছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি অ্যাবাউট 8টার মতো ব্যাংক হয়তো ওভার এক্সপোজ আছে ক্যাপিটাল মার্কেটে। বাকি সব ব্যাংকগুলো কিন্তু ওভার এক্সপোজ নাই, বরং যে অ্যাভারেজ এক্সপোজার এটা কিন্তু 25%-এর বেশ নিচেই আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইনস্টিটিউশনগুলির কিছুটা সক্ষমতা আছে বাজারে বিনিয়োগ করার জন্য, ইচ্ছা করলে আইনগত কোনো বাধা নেই এবং সক্ষমতা লিমিটেশনের মধ্যে আছে এবং সক্ষমতাও আছে। কিন্তু এত সত্ত্বেও তারা কিন্তু বাজারে বিনিয়োগের জন্য তেমনটি এগিয়ে আসছে না। সুতরাং এখন আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ইদানিং পুঁজিবাজারের ব্যাপারে বেশ ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছে, এবং তারা ইকুইটি থেকে যে আপনারা এক্সপোজার থেকে ইকুইটি বাদ দেওয়া, এটাকে তারা করেছে অলরেডি, সাবসিডিয়ারি ইকুইটি। এবং এখন যেটা ওভার এক্সপোজ ব্যাংকের, যে আমরা যেটা একটা আশঙ্কা করছিলাম যে ওভার এক্সপোজার যে অংশটুকু আছে 21শে জুলাইয়ের মধ্যে যদি সমন্বয় করতে হয় তাহলে বাজারে একটা সেল প্রেশার আসবে, এবং সেই সেল প্রেশারের প্রভাবে পুরো বাজারে হয়তো প্রভাবটা পড়তে পারে, এ ধরনের একটা আশঙ্কা ছিল। এখন বাংলাদেশ ব্যাংক যেটা আমার মনে হচ্ছে যে এটা করছে, আমি ঠিক পুরো পরিষ্কার নাই সম্পর্কে, আমাকে কারেকশন করবেন যদি আমি ভুল বলি। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক আইন যেটা আছে এর মধ্যে থেকেই তারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে একটা ব্যাংকের যে সাবসিডি আছে বা সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে ক্যাপিটাল বাড়িয়ে, এবং খুব সম্ভবত সেখানে যে লোনটা আছে সেই ক্রেডিটটাকে ইকুইটিতে কনভার্ট করে সেখানে বাড়িয়ে এক্সপোজার লিমিটটা কমিয়ে ফেলে, মানে যে এক্সপোজ আছে উইদিন লিমিটটা নিয়ে আসা। সেটা আমার মনে হয় থিওরিটিক্যালি অত্যন্ত ভালো, এবং সেজন্য
প্রতিটি ব্যাংকের সিচুয়েশন আলাদা হবে, সেটা ওনারা বলার চেষ্টা এবং করেছেন। আলাদাভাবে তাদেরকে দরখাস্ত করতে হবে। এখন আমি জানি না এই প্রেসক্রিপশনটা কোন ব্যাংক মানবে বা কোন ব্যাংক না মেনে বিক্রি করতে চাইবে, আমি এখনো শিওর না, এই সম্পর্কে শিওর হতে পারছি না। কারণ এখানে একটা ব্যাংকেরও একটা সিদ্ধান্তের ব্যাপার আছে যে তারা এক্সেস এক্সপোজারটাকে মানে লোন যেটা আছে, ক্রেডিট যেটা আছে, এটাতে তারা ইকুইটিতে কনভার্ট করতে রাজি কিনা, এটা কিন্তু ব্যাংকের সিদ্ধান্ত। যদি রাজি না হয় তাহলে কিন্তু তারা হয়তো বিক্রি করতেও পারে দু একটা ব্যাংক, সেটা উই আর ইয়েট টু সি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা উদ্দেশ্য, এটাকে আমরা স্বাগত জানাই যে তারা একটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু এটা যদি হয়ও, যদি সেল প্রেশার কোনো নাও আসে, এক্সেস লিকুইডিটি কিন্তু বাজারে আসছে না, এর ফলে শুধু সেল প্রেশারটা কমে যাচ্ছে। কিন্তু যেটা আমাদের দরকার, যে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে ফান্ড ফ্লো, সেই ফ্লোটা কিন্তু এর মাধ্যমে আসছে না। জি, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব শাকিল চৌধুরী, বাজারে যে কথাটা এখন বলা হচ্ছে আর কি, যে মার্চেন্ট ব্যাংকগুলো, কিছু কিছু মার্চেন্ট ব্যাংক জাস্ট ডে টু ডে ট্রেডিংয়ের মতো করছেন, যে যাদের সক্ষমতা আছে শেয়ার ধরে রাখার। আমরা যেটা মনে করি যে মার্চেন্ট ব্যাংকগুলি যখন তাদের নিজস্ব পোর্টফোলিও তারা করে, তখন এটা পৃথিবীর সব দেশে দেখা গেছে এই আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, তারপর যারা বড় বড় পোর্টফোলিও এবং যারা মিউচুয়াল ফান্ড করে, তারা সাধারণত একটা দীর্ঘস্থায়ী শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে বিনিয়োগ করে। যে সে যদি 10 লাখ একটি কোম্পানির 10 লক্ষ শেয়ার কিনে, তাহলে সে অ্যাট এ টাইম বিক্রি করে না। সে হয়তো এটাকে কিছুদিন 2 বছরের জন্য একটা, 3 বছরের জন্য একটা, 5 বছরের জন্য একটা, কোনোটা সে ক্যাপিটাল গেইনে কিছু বিক্রি করবে, ডিভিডেন্ডের আশায় কিছু থাকবে, একটা ইনভেস্টমেন্ট করে মার্কেটকে স্থায়িত্ব করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু মার্চেন্ট ব্যাংকের ভূমিকা আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে না, যে ওনারা 2-4 টাকা বাড়লেই বিক্রি করে দেন, আবার কমলে কিনেন, 2-4 টাকা বাড়লে বিক্রি করেন। তাতে করে মার্কেটটা স্টেবিলাইজ হবে কীভাবে? এটি উনি অনেকগুলো ভালো কথা বলেছেন, আমি সবগুলোর সাথে একমত। যেমন খুব একটা নির্দিষ্ট প্রেসক্রিপশনের অধীনে বিশ্বের কোথাও কিন্তু ক্যাপিটাল মার্কেট চলে না। ক্যাপিটাল মার্কেট কিন্তু দৈনন্দিন কর্মপ্রবাহ, কাজের অর্থনৈতিক পরিস্থিতি, এই যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, আপনার এক্সপানশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন, এইগুলোর উপরে কিন্তু ক্যাপিটাল মার্কেটের একটা রিফ্লেকশন আসে। আমাদের কিন্তু সাম্প্রতিককালে কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের হাঙ্গ্রিটা কমে গেছে। এই জায়গাগুলোর কারণে আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটের প্রেশারগুলোতে আমরা যে ফ্লোটা আশা করছি, তার পিছন থেকে যে সহায়ক শক্তি যেটা ছিল শিল্পায়ন, সেই জায়গাটাতে কিন্তু কিছু দুর্বলতা আছে। আর আপনি যেটা বলছেন যে মার্চেন্ট ব্যাংক, আমি অনেকের সাথেই কথা বলি, যেহেতু এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, অনেকের সাথেই কথা বলি, আমি দেখি প্রত্যেকের মধ্যে একটা ভীতি কাজ করে। এটাকে একেবারে অমূলক আমি বলবো না, এ কারণে যে ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। 2010 পরবর্তী সময়ে যে রেস্কিউ প্ল্যানটা আমাদের নেওয়া দরকার ছিল, ইমিডিয়েটলি ইন্টারভেনশন করে, আমরা এটা পারিনি। এই সময় আমাদের খুব প্রুডেন্স ইন্টারফেয়ারেন্স, অনেকেই মনে করেন এটি হয়নি, আমিও মনে করি প্রুডেন্স ইন্টারফেয়ারেন্স হয়নি। এখন আপনি যে বডি ল্যাঙ্গুয়েজগুলো বলছেন, যারা ফিনান্সিয়াল সাপ্লায়ার, যারা ফান্ড ফ্লোগুলোকে কন্ট্রোল করেন, মনিটরি পলিসিগুলোকে দেখভাল করেন, সরকারের পলিসি থেকে যে বক্তব্যগুলো, যেমন এখন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ক্যাপিটাল মার্কেটের পক্ষে বেশ কথাবার্তা বলেন, এই বিষয়গুলো কিন্তু একটা রিফ্লেকশন আসে সাধারণ মানুষের আস্থার ব্যাপারে। এই ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় যে কথাটা বললাম, সেটি হচ্ছে যে এই ভয়টাকে তার কাটিয়ে দিতে হবে। কারণ একবার সে ভয় পেয়েছে, আবার গ্রাম দেশে আরেকটা কথাও আছে, নেড়া বেলতলায় কবার যায়। তো একবার তার বেল পড়েছে মাথায়, আবার যাবে কিনা। আমাকে বোঝাতে হবে যে আমি যে পলিসি সাপোর্ট বা যে নীতি সহায়তাগুলো এখন তৈরি করছি, ইনস্টিটিউশনসগুলো যারা এর দেখভালের দায়িত্বে আছে, স্টক এক্সচেঞ্জের একটি ম্যানেজমেন্ট আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, টোটাল ইকোনমিক ফ্লোর একটা স্বাভাবিক চিত্র আছে। এই প্রত্যেকটার একটা সমন্বিত বিষয় যদি ক্যাপিটাল মার্কেটের সাথে থাকে, তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট হারাবে না। ক্যাপিটাল মার্কেটে আজকে দেখেন, উনি যে কথাটা বলছেন যে প্রত্যেকটা ব্যাংকে এক্সপোজরা আছে 7টা বা 8টা ব্যাংকের মধ্যে, ওভার এক্সপোজ হাইয়েস্ট এখন 8টা ব্যাংকের মধ্যে আছে, এবং এগুলো যে খুব বেশি তা নয়, কিন্তু এক দুটোতে একটু বেশি, আর বাকি সবগুলো কিন্তু কাছাকাছি সহনীয়। বাংলাদেশ ব্যাংকের একটা বক্তব্য যেটি আসছে যে আমরা এটাকে অন্যভাবে করব। আপনি অন্যভাবে করবেন, যেটা 21শে জুলাইতে করবেন, এই করার প্রক্রিয়াটা কিন্তু খুব তড়িৎ শুরু যদি করেন, মার্কেটের যে পজিটিভ ট্রেন্ডটা এসছে বাংলাদেশ ব্যাংকের এই বক্তব্যের পরে, এই করার প্রক্রিয়াটা শুরু করা উচিত। 8টা ব্যাংকের সাথে কেস টু কেস বেসিসে যে কথাগুলো বাংলাদেশ ব্যাংক বলছেন, আমরা অ্যাপ্রিশিয়েট করি। অলরেডি 3টা ব্যাংকের চিঠি দিয়ে দিয়েছেন, এবং ওরা চেয়েছে কিভাবে সমন্বয় করবে নয়, আমি বলবো যে এটার সাথে রিলেটেড লোকজনকে জড়িত করে
এখানে দরকার হলে একটা ইন্টিরিম একটা কনসালটেটিভ বডিও করা যেতে পারে ক্যাপিটাল মার্কেটকে সাপোর্ট করবার জন্য। রিয়েলিস্টিক, আপনি বাবল তৈরি করবার দরকার নাই। ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো আসছে কেন? আপনার মনে আছে আমরা দেশের বাইরে অনেকগুলো রোড শো করেছি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য। আপনারা 2010-এর পরে আপনারাও কিন্তু শামুকের মতো ঘাপটি মেরে বসে আছেন। মার্কেট প্লেয়ার যারা, আপনারা যারা মার্কেটটাকে নিয়ে খেলেন, আপনারাও কিন্তু কোনো মার্কেটিং করছেন না। সব জিনিসের মার্কেটিং প্রয়োজন আছে। এখন আমাকে বলতে হবে যে আমার পলিসি সাপোর্ট যেটুকু আমার দরকার ছিল, পজিটিভ পলিসি সাপোর্ট আছে ক্যাপিটাল মার্কেটের জন্য। আপনি জানেন অনেক মিশন থেকে, মানে আমাদের যে যে সৈনিকরা যারা যায় বিভিন্ন মিশন থেকে যারা টাকা পয়সা নিয়ে, এর বেশিরভাগ টাকা কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট হয়েছে। এরা কিন্তু বিপদগ্রস্ত অনেকে হয়ে আছেন। নতুন যিনি আসছেন, নতুন যে টাকাগুলো আসছে সেগুলোর কিন্তু তার বিনিয়োগের ছোট বিনিয়োগকারীর কিন্তু বিনিয়োগের খুব সুযোগ বাংলাদেশে খুবই সীমিত। এটার জন্য ক্যাপিটাল না, ছোট বিনিয়োগকারীদের ইচ্ছা করলে তো লং টাইম থাকতেও পারে না, ইমোশন দ্বারা পরিচালিত। যারা স্মল সেভিং, মিডিয়াম সেভিং, যেমন মিশন টিশনে যারা যাচ্ছেন, আমাদের সৈনিক লোকজন যারা যাচ্ছে, এদের কিন্তু একটা ভালো অঙ্ক আসে। এই টাকাটা কিন্তু এই প্রফেশনালরা এখানে ভালোভাবে বিনিয়োগ করতে পারতেন, কনফিডেন্সটা যদি আমি তৈরি করতে পারি। এখন যে ম্যানেজারিয়াল স্কিল যেটি থাকা উচিত, ব্যাকআপ সাপোর্ট, আপনি যারা প্লে করছেন তারা করছেন, পলিসি থেকে যারা ব্যাকআপ সাপোর্ট দিচ্ছেন তাদের মনস্তাত্ত্বিক এবং তাদের দৃষ্টিভঙ্গিগুলো পরিষ্কার হতে হবে। আমি আরও একটা জিনিস বলবো যে ম্যানেজমেন্টের শুধু আপনি খালি আপনি যে মার্চেন্ট ব্যাংকে বললে হবে না। মার্চেন্ট ব্যাংক এই কনফিডেন্সটা কিন্তু গেইন করতে হবে পলিসি মেকারদের মধ্য থেকে, তাদের জন্য কনস্ট্যান্ট একটা ভূমিকা থাকে এবং দৃষ্টিভঙ্গি যেন পরিষ্কার থাকে। এখন কোনোদিন কেউ ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত নয়, তাকে যদি আপনি এনে বসিয়ে বলেন যে আপনি মার্কেটটাকে চালান, স্টিয়ারিংয়ে বসিয়ে দেন, উনি পিছনে সবসময় জিজ্ঞেস করবে যে ডান দিকে যান, আমার বাম দিকে যাব। যিনি যেয়েছেন কোনোদিন, কি যাতনা বিষে বুঝিবে সে কিছে, কবু আসি বিষে ধ্বংসে নিয়ে যাবে। যিনি মার্কেটে গেছেন, মার্কেট ইনভেস্ট করেছেন, ইনভেস্টারের সাথে কথা বলেছেন, চলেছেন ফিরেছেন, এই জাতীয় মানুষ এটার সাথে যদি রিলেট রাখা যায়, তাহলে আমার মনে হয় মার্কেটের এখন যে পজিটিভ ট্রেন্ড আছে আমরা সাধারণ বিনিয়োগকারীকে যদি করতে পারি এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে একটা কনফিডেন্স দিতে হবে। 21 জুলাই ইটস নট ভেরি ইয়ার ফর ইউ, এইটা বলতে হবে। বলেছেন, ভয়েস এসছে, কাগজে কলমে এটা ট্রান্সলেশন দরকার, কাজ করা স্টার্ট করে দেওয়া দরকার। একটা দুটা ব্যাংকে নিয়ে সিম্বলিক স্টার্ট করা দরকার ইমিডিয়েটলি, 1 সপ্তাহের মধ্যে। তাহলে হবে কি, বাকিগুলো বুঝবে যে না আমাদের জন্য কাজ জি করছে। জি জনাব শাকিল, জি জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, যে প্রশ্নটি বরাবর বলা হয় আর কি, যে অ্যাকচুয়ালি আমাদের রেগুলেটরি যেটা আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ গ্রেডে উন্নতি করেছে, সক্ষমতা বেড়েছে, লোকবল বেড়েছে, আইন করেছে, কমপ্লায়েন্স বেড়েছে, সার্ভিলেন্স বেড়েছে, তারপরে এবার আইপিওর ক্ষেত্রেও নতুন যে আপনার অনেক বেশি ডিসক্লোজার বেসড আইপিও ও আনার ক্ষেত্রে অনেক বেশি ডিসক্লোজার, এগুলি সব কিছু করেছে, মোটামুটিভাবে একটি অবস্থান সৃষ্টি করেছে, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অবস্থান তৈরি করেছে, যার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে, যার মধ্যে দিয়ে আপনাকে শেয়ার ফ্লোট করতে হবে এবং যার মধ্যে দিয়ে থেকে আপনাকে ব্যবসাটা করতে হবে। তো এই অবস্থায় আমরা এই অবস্থা থাকার কারণেও এত কিছু এস্টাবলিশ করার পরেও, এত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও মার্কেটে আপনার কি মনে হয় যে ইনস্টিটিউশনগুলো বিনিয়োগ করছে না কেন? আপনার কি মানে এখানে এক হচ্ছে যে আমাদের বাজারটা আপনি জানেন যে রিটেলার নিয়ন্ত্রণ, যে রিটেলার নিয়ন্ত্রণ, যেটা বাজারকে স্টেবিলাইজ করতে সাহায্য করে এবং এটা একটা বাজারের মূল সমস্যা। জি, মূল সমস্যা যে আমি 7 দিনের ইনভেস্টর বা 3 দিনের ইনভেস্টর, এটা একটা মূল সমস্যা। এখন এনারাই কিন্তু, যেটা আপনি একটু আগে বলছিলেন, এনারাই সামান্য একটু প্রফিট হলে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিই, তখন এই প্রফিট টেকিং এ বাজার আবার এটা প্রভাব অপেক্ষা করে কমে যাওয়ার জন্য একটা প্রবণতা থাকে। এই যে জিনিসটা, তো আমাদের এখন লং টার্ম ইনভেস্টমেন্ট করার সক্ষমতা জি একমাত্র আছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, জি ওদের থাকে। জি, এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কারা এবং তারা কেন করছে না, এটা কিন্তু বড় প্রশ্ন। এই সমস্যা কারণগুলো না জানলে আমরা রেমেডি পাবো না। আমরা কারণগুলো জানি না ঠিকমতো, এবং এটা বোধহয় জানার কোনো প্রচেষ্টাও নেওয়া হয়নি। এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমাদের প্রচেষ্টা নেওয়া উচিত, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেন এখানে আসছে না। যেমন ধরুন, একটা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড বুঝি আসলে। তো আমাদের এখানে মিউচুয়াল ফান্ডের যে অবস্থা, অনেকগুলো প্রায় 40টা বোধহয় মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু এগুলোর যে সময় এসেছিল বেশিরভাগই 2010 সালে এসছে, এবং তাদের কুইক প্রফিট করাটা একটা প্রবণতা ছিল। এরা ঠিক প্রফেশনালি সাউন্ড একটা মোটিভ নিয়ে অনেকেই আসে নাই। তো এই যে জিনিসটা তারা মার খেয়েছে, এখন ওই সময় তারা অনেক ইনভেস্টমেন্ট করেছে, মার খেয়েছে, তাদের অবস্থা খুব একটা ভালো নেই। এবং আরও একটা জিনিস আপনি খেয়াল করবেন যে তাদের অনেকের এনএভি থেকে যে ট্রেডিং প্রাইস এটা কম। জি, এই যে জিনিসটা আমাদের ঘটছে, তার মানে
আমাদের যারা ইনভেস্টর যে প্রাইসে ইস্যু করেছে তার চেয়ে কম। তার চেয়ে কম। জি, অনেক তার কম। মানে আস্থাটার আমাদের অভাব আছে এবং তাদের ওই প্রফেশনালিজমের অভাব হয়তো আছে, মার্কেটেও তাদের জন্য ঠিক, মানে মিউচুয়াল ফান্ড যারা প্রফেশনালি হ্যান্ডেল করবে যে আন্তর্জাতিক মানের, সে স্ট্যান্ডার্ড মতো তারা হ্যান্ডেল করে করতে পারছে না, করতে পারছে না বা তখনও করেন। এবং তারাও এখন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তো মিউচুয়াল ফান্ডগুলো আপনি খুব একটা কন্ট্রিবিউট করতে পারছে না। এরপরে আপনার থাকে যারা ডিলার আছেন জি। ব্রোকার কমিউনিটিতে অথবা মার্চেন্ট ব্যাংকস, এবং আপনি জানেন এদের অধিকাংশ এমনিতে তো আছেই, তারাও হয়তো শর্ট টার্ম প্রবণতা, প্রফিটের প্রবণতা এদের মধ্যে অনেকেরই থাকবে। এটা ছাড়াও এদের সক্ষমতার একটা প্রশ্ন কিন্তু আছে, যেটা আমরা ইগনোর করতে পারি না। যেমন 2010 সালে এনারা খুব হাই রেটে মার্জিন লোন দিয়েছেন, জি, দিয়ে এনাদের অনেক অ্যাকাউন্ট, হাজার হাজার অ্যাকাউন্ট ইনফ্যাক্ট নেগেটিভ হয়ে পড়ে আছে। এবং এনাদের আপনারা যদি কেস টু কেস দেখেন, বেশিরভাগ মার্চেন্ট ব্যাংকস এবং বড় বড় যারা নিজস্ব পোর্টফোলিও করেছে ডিলার অথবা যারা মার্জিন লোন দিয়েছে আপনাদের ব্রোকারদের কমিউনিটিতে, এদের কিন্তু অবস্থা, নিজেদের অবস্থায় খুব একটা ভালো না। এদের ডে টু ডে ট্রানজ্যাকশন করাটা এখন মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং নিজস্ব পোর্টফোলিও বিল্ড আপ করার মতো যে ফান্ড ফ্লো এদের অনেকেরই নাই। ইভেন ওদের যে প্রিন্সিপাল ব্যাংক থেকে তারা লোন নিয়ে এসছে, সেই লোনটাও তারা অনেকে শোধ দিতে পারছে না। এবং আরেকটা জিনিস দেখবেন যে এদের মার্জিন লোনের যে রেট, এটা কিন্তু তুলনামূলকভাবে ব্যাংক অন্যান্য জায়গায় যে রেটে যেই হারে আপনার ঋণ দিচ্ছে তার থেকে কিন্তু আপনার এখানে বেশি। সেটাও একটা ফ্যাক্টর। এটা কী লজিক আমি জানি না, এখানে রেটটা বেশি কেন। এই যে জিনিসগুলো, এটাতে করে আপনার সেকেন্ডারি অপশান মার্চেন্ট ব্যাংক বা ডিলার এরাও খুব লং টার্মে আসতে পারছে না। থার্ড থাকলো আপনার ব্যাংক। ব্যাংকের যে জিনিসটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে অনেক ব্যাংকেরই সক্ষমতা তো আছেই, প্লাস আইনের দিক দিয়েও তাদের ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, কিন্তু তা সত্ত্বেও তারা আসছে না। যে সত্য কথাটা হচ্ছে আসছে না। এটা কি প্রাইসিং, যে শেয়ার প্রাইসিং তাদের মানে তাদের কেনার পর্যায়ে আসে না? এটা আপনি কি বলেন? এটা কোন দৃষ্টিকোণ থেকে বলেন? এইটা আমার বলা বলিতে ঠিক যায় আসে না। না, ওইটা এটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে মানে আপনার অ্যানালাইসিস there should be a proper study by the experts, একটা কমিটি করতে পারে ছোট্ট, যে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারা কেন সব সুযোগ থাকা সত্ত্বেও এবং সক্ষমতা থাকা সত্ত্বেও কেন আসছেন না, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না ঠিক মতো। এই জিনিসটা বোঝা দরকার। আমার মনে হয় আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের একজন দর্শক একটা টেলিফোন করতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। আমি তাহার বলছি। জি, আসসালামু আলাইকুম। যে আমার প্রশ্নটা হচ্ছে, অনেকগুলো ব্যাংক তো এখন ফেসবুকের নিচে আছে, এগুলোতে এখন ইনভেস্ট করা যায় নাকি আরো পরে যখন 1-2 টাকা হবে তখন ইনভেস্ট করব? জি, আপনি প্রশ্নটা করেছেন ইনভেস্টমেন্ট কখন কি দামে করবেন, কোন প্রাইসে করবেন, সেটা তো আপনার নিজস্ব ব্যাপার। এখানে সম্ভবত কি বলেন আপনি? না, এখানে আমরা তো উপদেশ বা পরামর্শ দিতে পারি না। কেনা বেচার ব্যাপারে তো প্রাইসিং এর পরামর্শ দেওয়ার ক্ষমতা আপনি সবকিছু বিবেচনা করে এটা কিনবেন, কারণ লাভ হলো আপনার হবে, ক্ষতি হলো আপনারই হবে। আমি ব্যাংকের ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কথা আপনি জি, বলছিলেন, প্লিজ। যে আমার কাছে যেটা মনে হলো, সিদ্দিকী ভাই আমাকে বেয়ার করবে কিনা জানি না, সেটা হলো যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরের যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, আমার কাছে মনে হয় যে এক সময় 2010 এই আনুষঙ্গিক সময়ের মধ্যে এই ব্যাংকগুলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, যে কারণে কিন্তু অনেক বেশি ফ্লো, বাজারে ফান্ড ফ্লো এসছে। 10 টাকার শেয়ার যেটা 10 টাকা হওয়া ছিল সেটা 20 টাকা 30 টাকা হয়ে গেছে। বায়ার ডিমান্ড বেশি ছিল, সাপ্লাই কম ছিল। আজকে পরিস্থিতিতে তাদের অনেকের ক্ষতিগ্রস্ত আছেন, আমরা একমত এটার সাথে, ক্ষতিগ্রস্ত আছেন, কিন্তু তাদের যে ওভার লিকুইড যে সিচুয়েশনগুলো আছে, এগুলোকে ক্যাপিটাল মার্কেট মুখী করবার জন্য আমরা ওনাদেরকে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে চলে যেতে বলবো না, কারণ এটাও পাবলিকের ফান্ড, এটাও কোনো রকমের ক্রাইসিসে পড়ুক সেটাও আমরা চাই না। ইনস্টিটিউশন তো হ্যাভ দা স্ট্রং অ্যানালিস্ট। আমি ওই কথাই ইনস্টিটিউশন তো এই সবচেয়ে সুবিধা তো ইনস্টিটিউশনগুলোর সেই অ্যানালিটিক্যাল যে ডিসিশনস গুলো থাকা উচিত, এবং তাদের কিন্তু এটাকে নিয়ে এখন স্টাডি করার দরকার। রাইট। আপনার এই বাজারে কিন্তু 1000 কোটি টাকার উপরে নিয়মিত বিনিয়োগ হয়েছে, সেখানে আজকে ভালো বাজার হলেও 300 400 500 কিন্তু এর মধ্যে ক্রস করছে না। আমাদের কিন্তু যথেষ্ট আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধা আছে ক্যাপিটাল মার্কেট ফান্ড আসার। আপনার ব্যাংকের এফডিআর এর রেট কমে গেছে, আপনার সেভিংস এর অনেকগুলো রেট কমে গেছে। এই সবগুলো কমার কারণেই হলো ক্যাপিটাল মার্কেটে টাকাটা নিয়ম হলো এখানে সেখানে এদিকে কমার অর্থ এদিকে আসবে। এখন এদিকে আসে নাই। উনি যে কথা বলছেন, এটার একটা স্টাডি হওয়া উচিত, কেন আসে নাই।
আপনি বড় বড় শত শত কোটি টাকার ঋণ দিয়ে এটি কিছুদিন পরে পরে রিকনস্ট্রাকশন করার এই যে প্রবণতা থেকে রিশিডিউল বা রিকনস্ট্রাকশন বা নানান রকমের নামে করে এগুলো যে করছেন, এটা আলটিমেটলি কিন্তু প্রেশার হচ্ছে ব্যাংকের উপরে। এই প্রেশার থেকে বের হয়ে ক্যাপিটাল মার্কেট দুটো সুবিধা, ইনস্টিটিউশনাল ইনভেস্টর আসলে সাথে কিন্তু রিটেইলারও আসে। আপনি যে বলছেন যে এবং আমাদের প্রবাসীরাও আসে, বিদেশিরাও আসে, আপনার এটাকে অ্যাক্টিভেটেড দেখাতে হবে। আমি অ্যাক্টিভেটেড দেখার জন্য ইনিশিয়ালি কিন্তু যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউট যাদের ক্যাপাসিটি আছে এবং মোরলেস এখন অনেকেরই আছে, এটা যদি আসতো, আর বাংলাদেশ ব্যাংকের যে বডি ল্যাঙ্গুয়েজটা এখন আছে, এটাকে দুটোকে ধরে রাখতে হলে প্লেয়ার এবং পিছনের প্লেয়ার অর্থাৎ পলিসি প্লেয়ার এবং মার্কেট প্লেয়ার দুটোর যদি একটা সিনক্রোনাইজেশন, ভালো সমন্বয় থাকে, ভালো সমন্বয় এবং সিনক্রোনাইজেশনটা যদি থাকে, প্রত্যেকে যদি সাপ্লিমেন্ট করে এবং ট্রান্সপারেন্সিটাকে যদি বজায় রাখতে পারে, আমি মনে করি এখনই কিন্তু সময় মার্কেটটা উপরের দিকে, মার্কেটটা পজিটিভলি। জি ইনশাল্লাহ। আমরা যে ব্যাপারটা আলোচনা করতেছিলাম আসলে যে আমরা আমাদের ইনস্টিটিউশনাল ইনভলভমেন্ট, মার্চেন্ট ব্যাঙ্কগুলির ইনভলভমেন্ট, তারপর বড় বড় পোর্টফোলিও ইনভলভমেন্ট, ডিলারদের ইনভলভমেন্ট এবং আপনার মিউচুয়াল ফান্ডগুলির আরও জবাবদিহিতামূলক এবং অত্যন্ত প্রফেশনালিজমের মাধ্যমে মিউচুয়াল ফান্ড গঠন, এইগুলি এখন করতে না পারলে কি বাজারকে স্থিতিশীল করা সম্ভব? আমার মনে হয় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে যদি আমরা অ্যাক্টিভেট করতে না পারি জি, ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট, তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করা খুব কঠিন। এখন এ কারণে আমি বলছি যে এসএসসি একটা উদ্যোগ নিয়ে একটা ছোট্ট টাস্ক ফোর্স করতে পারে, কারণ যে কোনো জিনিসের সমাধান করতে হলে প্রথমে তার কারণটা বের করতে হবে যে কেন ইনভেস্টমেন্টটা হচ্ছে না। আপনি যদি কারণ না বোঝেন তাহলে সমাধান কোনোদিনই খুঁজে পাবেন না। কজটা প্রথমে বের করতে হবে। এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এগিয়ে আসছে না, সাইড লাইনে বসে আছে, কেন বসে আছে? দে মাস্ট বি হ্যাভিং সাম রিজনস। তাদের তো নির্বোধ লোক না, তো তাদেরও তো বুদ্ধিশুদ্ধি আছে। তারা কেন আসছে না এই জিনিসটা স্টাডি করে কারণগুলো চিহ্নিত করার জন্য আমার মনে হয় এসএসসি একটা ছোট্ট একটা টাস্ক ফোর্স করে, অথবা তারা যে বিনিয়োগটা করছে ওটা 7 দিন ধরে 7 দিন পর আবার বিক্রি করে দিচ্ছে কেন? লং টার্ম ইনভেস্টমেন্ট করছে কেন করছে না? তো এই জিনিসটা যদি আমরা কজগুলো বের করতে পারি, আর তাদের সঙ্গে কথা বলা যেতে পারে, তাদের সঙ্গে যে টাস্ক ফোর্সটা করবে তারা এক্সটেন্সিভ আলোচনা করতে পারে, করে তারা কারণগুলো বের করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সমাধানগুলো চিহ্নিত করা তখন সম্ভব হবে। ওয়ান্স ইউ নো দ্য রিজনস ইউ ক্যান ফাইন্ড দ্য সলিউশন। তো আমি বলবো যে এই জিনিসটা আমার মনে হয় সরকার থেকে বা এসএসসি থেকে ভেবে চিন্তা করে দেখতে পারে। আমার মনে হয় জনাব শাকিল চৌধুরী, আমি যদি বলি এই কথাটা যে পৃথিবীর সব দেশে মার্কেট স্টেবিলাইজ হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড অথবা বড় বড় পোর্টফোলিও যারা করে, ঠিক তাদের কারণেই। তো এইগুলি বাংলাদেশে কেন হচ্ছে না, কেন এই জায়গাগুলি সম্প্রসারিত হচ্ছে না, কেন এই কাজগুলি হচ্ছে না, সেটা তো আমার মনে হয় ফাইন্ড আউট করা খুবই জরুরি। আপনার একটা কথা বলি, আগে আমরা প্রায়ই শুনতাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সক্ষমতার অভাব। আপনি শুরুতে যে কথাটা বলেন, এখন কিন্তু আমরা সেই পর্যায়ে না অনেক কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোয়াইট ম্যাচিউরড সিচুয়েশন আছে। 100% দুটো স্টক মার্কেটের ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে, যথেষ্ট ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে। এখন শুধু হলো যে প্রপার এবং ট্রান্সপারেন্ট মার্কেটিং সিস্টেমটাকে মানে এস্টাবলিশ করতে হবে। আপনি পলিসি সাপোর্টের কথা শুরুতেই বলেছেন, আমরা সকলে একমত যে সাম্প্রতিক কালের যে পলিসি সাপোর্টের কথাগুলো বলা হয়েছে, এখন প্লেয়ারদের প্রশ্নগুলো আসে, ডিলার যারা আছেন, অবশ্যই মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যাপারে আমার একটা বক্তব্য আছে যে এই যে ওভার এক্সপোজ, এই যে একটা লিমিটের বিষয়ে মার্চেন্ট ব্যাংকগুলোরও কিন্তু কিছু কিছু জটিলতা রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু ওভার এক্সপোজারের ব্যাংকের বিষয়গুলোতে যখন বলেছেন, অনেকগুলো মার্চেন্ট ব্যাংকের কিন্তু এই এক্সপোজারের বিষয়টার সাথে কিছু নন লিস্টেড ইনভেস্টমেন্ট যেটা ইকুইটিতে যাওয়ার কথা, এগুলো কিছু কিছু জটিলতা রয়ে গেছে। সবগুলো জেনারেলি নয়, আগে যা ছিল, কারণ বাংলাদেশ ব্যাংকে বলার পর অনেক সহজ হয়েছে। তারপরেও আরও কিছু ব্যাংকগুলোকে যেভাবে কেস টু কেস আপনার অ্যাসেস করতে হবে, ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলোকে অ্যাক্টিভেটেড করবার জন্য তাদের উনি যে কথাটা বলছিলেন যে একটা ছোট্ট টাস্কফোর্স করা যায় কিনা, যে মার্চেন্ট ব্যাংকগুলো কেন প্রপারলি রোলটা প্লে করতে পারছে না। মার্চেন্ট ব্যাংক যত বেশি অ্যাক্টিভ হবে, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে অত বেশি অ্যাক্টিভেটেড সিচুয়েশনগুলো তৈরি হবে, কারণ ব্যাংকগুলো কিন্তু মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে, সবগুলো সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু বিনিয়োগে আসছে। আপনি এই জায়গাগুলোকে যদি অ্যাক্টিভেটেড করতে হয়, মার্চেন্ট ব্যাংকগুলোকেও কিন্তু আমাদেরকে, তাদেরও অ্যাসোসিয়েশন আছে, আমার মনে হয় খুব ক্লোজলি বসা উচিত।
আমি মনে করি অন্তত মাসে একবার করে, যেহেতু ক্যাপিটাল মার্কেট সেন্সিটিভ জায়গা, মাসে একবার করে রেগুলেটর যদি একটু ক্যাটাগরিক্যালি গ্রুপ ওয়াইজ সেক্টর ওয়াইজ স্টেক হোল্ডারদের সাথে বসেন, কারণ তাদের কাজ হচ্ছে মার্কেটটাকে প্রপারলি চলতে দিতে পারে। ইয়েস, মার্কেট অসহায় হয়ে পড়ে আছে বা ভঙ্গুর হয়ে বা মানে কি বলা যায় মানে রক্তশূন্যতায় আছে, এটা কিন্তু পলিসি মেকার বা পলিসি সাপোর্ট যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো নয়। একটা মার্কেট যদি ভালো চলে তাহলে পলিসি মেকার বলতে পারেন যে আমি ভালোভাবে একটা জিনিস চালাতে পারছি। সেই জন্য তাদেরও মাঝে মাঝে আমার মনে হয় অ্যাডভাইজারি বিষয়গুলোকে সাথে নেওয়া উচিত। উনি একটা টাস্ক ফোর্সের কথা বলেছে, আমি বলছিলাম যে ইন্টিরিম কোনো রকমের একটা কিছু এক্সপার্টিস কনসালটেশন কমিটি করা যায় কিনা, যারা মার্চেন্ট ব্যাংকের সাথে আছেন, যারা রেগুলেশনে আছেন এবং এক্সপার্টস যারা আছেন, অনেক এক্সপার্টস কিন্তু বাংলাদেশে আছেন যারা আগে কাজ করেছেন, ওই ট্রেডের সাথে আছেন, ওই পলিসিতে ছিলেন, তাদের 2-4 জন 5 জনকে নিয়ে একটা কাউন্সেলিং যদি মাঝে মাঝে করা যেত, আমার মনে হয় মার্কেটটাকে স্টেবিলাইজ করবার জন্য টাকা কিন্তু বাজারে আছে, মানুষের কাছেও টাকা আছে। এখন আস্থাটাকে সংহত করে এবং পলিসি এবং প্লেয়ারদেরকে একটা সমন্বিত জায়গায় এনে এটাকে যদি আমরা চালাতে পারি, এই মার্কেট কিন্তু আরো অনেক দূর সামনে যাওয়ার কথা। আপনার জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব যে কথাটা আমি বলছিলাম আর কি, যে কিছু কিছু মার্চেন্ট ব্যাংক সম্বন্ধে অভিযোগ আছে আর কি, যে ওনারা মনে করেন একটা শেয়ার কিনলো আপনার ডে ওয়ানে, কোনো সময় কিনলো, দেখা যাচ্ছে 8-10 দিন বা 15 দিন পরে এটার দাম বাড়লো, ওইটা বিক্রি করে দিল, বিক্রির চাপটা গিয়ে পড়লো রিটেলারদের হাতে, তারা কিনলো, যখন আবার ওইটা যখন বেশি ছড়াই গেল, তো এটা তো স্টেবল করার জন্য, যেহেতু মার্চেন্ট ব্যাংক বা ইনস্টিটিউশন যদি এই কাজটা করে যে তারা 15 দিন ধরে রাখে বা 7 দিন ধরে রাখে, 10 দিন ধরে রাখে, যদি তারাই বেচা বিক্রি করে, তাহলে তো আর যাই হোক অন্তত মার্কেট তো গতি ফিরে পাবে না। এই জায়গাতে অ্যাটলিস্ট এই জায়গাতে তো একটা পলিসি থাকতে হবে যে আমি একটা চাঙ্ক অফ শেয়ার কিনলাম, আমি 10 লাখ শেয়ার কিনলাম, ঠিক আছে, 10 লাখ শেয়ারের মধ্যে আমার থাকবে একটা ডিভিডেন্ড আর্ন করা, এখান থেকে একটা ডিভিডেন্ড আর্ন করা, অথবা এখান থেকে আমার প্রয়োজনে একটা ক্যাপিটাল গেইন নেওয়া, বাট কতটুকু শেয়ার, 10 লাখের মধ্যে ক লাখ শেয়ার উপর আমি ক্যাপিটাল গেইনটা নিব, কতগুলি আমি লং টার্মে রাখবো, কতগুলি থেকে আমি ডিভিডেন্ড ইনকাম করব, কতগুলি আমি বাজারকে স্টেবিলাইজ করার জন্য সহযোগিতা করব। এই ধরনের পলিসি যদি যাদের ক্ষমতা থাকে তাদের হাতে যদি না থাকে, তারা যদি না করে, যারা আমি মনে করি যারা শেয়ার ধারণ ক্ষমতা যাদের থাকে, ভালো ভালো শেয়ারের ক্ষেত্রে বলছি আমি, তো সেই ধরনের যদি পলিসি না থাকে, তাহলে তো মার্কেটে রিটেলার ওদের বেচা কিনা রিটেলার বেচা কিনা তো সমান হয়ে গেল, না তাদের কিভাবে মার্কেটটা ভালো আমি হবে? আপনার সঙ্গে একমত যে আমাদের দেশে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তাদের বিহেভিয়ারটা মোটামুটি রিটেলার ইনভেস্টরদের মতোই। আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই, আপনি যদি ব্যাংকগুলির যদি 2009-10 এবং 8-9 যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, আপনি দেখেছেন সেখানে কত প্রফিট করেছে, আপনি দেখেছেন পুঁজিবাজার থেকে? আপনার তো মনে আছে, আপনি তো দেখেছেন। সবই বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি তো তার বিহেভিয়ার কন্ট্রোল করতে পারবেন না, বাট এটা প্রবণতা তো থাকা উচিত। প্রবণতা যাই হোক, উচিত বা উচিত নয় এই কথাতে মার্কেট চলবে না। এইটা প্রতিটি ইনস্টিটিউশন তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে, এবং তারা যদি 7 দিন পরে বিক্রি করে দেয়, আপনি বলতে পারেন যে না এটা ঠিক না, কিন্তু আপনি তাদেরকে আটকাতে পারবেন না। বরং আমাদেরকে দেখতে হবে যে তারা কেন 7 দিন পরে বিক্রি করছে, কেন তারা লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে না। এখানে কি তাদের সক্ষমতার অভাব আছে, নাকি তাদের আস্থার অভাব আছে, না কোথায় সমস্যা? আমি এই জন্যই বলছিলাম যে কারণটা খুঁজে বের করুন, খালি শুধু দোষারোপ করে কিন্তু সমস্যার সমাধান হবে না। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আমাদেরকে 2010 সালেও কিন্তু রিটেলারের মতো ব্যবহার করেছে, আপনি জানেন। জি, প্রফিট টেকিং করেছে সাংঘাতিকভাবে, এবং তখন সে বাজার যে ওভার এক্সপোজড হয়ে গেছিল, এই ব্যাংকরা কিন্তু অনেকগুলো ব্যাংক অনেকাংশে দায়ী, তারা আইন সম্পূর্ণভাবে অমান্য করে ওভার এক্সপোজারে গিয়েছিল। এবং আমরা জানি কিছু ব্যক্তির বিরুদ্ধে কিছু অভিযোগ আমাদের মামলা হয়েছে বা হচ্ছে, সেটা ওয়েলকাম। কিন্তু এই যে 8-10টা ব্যাংক মনে হয় সম্পূর্ণ আইন অমান্য করে মাসের পর মাস ওভার এক্সপোজ করে মার্কেটে একটা টার্বুলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করলো, এদের সময় থেকে কোনো কথা বলে না কেন? এবং ওই সময় কিন্তু মার্জিন লোনের কোনো রকমের বালাইও ছিল না, যে যা পেরেছে তাই দিয়েছে। ওইখান থেকে আলটিমেটলি তো ব্যাংক থেকে তো টাকাটা ফ্লো করেছে, সেটা মার্চেন্ট ব্যাংকের এসছে বা অন্য কারোর মাধ্যমে এসছে। ইভেন এমন অভিযোগও শোনা যায় যে নিজের ব্যবসা এক্সপানশনের কথা বলে সেটা ইন্ডাস্ট্রিয়াল মানি এখানে, বাট আলটিমেটলি সোর্স ইজ দ্য ব্যাংক। তখন এটা ব্যাংকগুলো করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে। একজন দর্শক একটি প্রশ্ন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি একজন রিটায়ার্ড উইং কমান্ডার, আমার নাম রহমান।
জি আমি একটা প্রশ্ন করতে চাই। জি ভাই, সেটা বলুন। হলো, আপনারা শেয়ার বাজারে যারা আলাপ আলোচনা করেন, অনেক জ্ঞানী ব্যক্তি, এবং আমরা আপনাদের সাজেশনের উপরে অনেক কিছু মানে যতটুকু পারি করি আর কি। আপনারা বলেন বা এটা লজিক্যাল যে ইপিএস দেখে আপনারা একটা শেয়ার কিনতে বলেন। আমরা হয়তো এই হিসাবে, আমি এক্সাম্পল দিই, তিতাস গ্যাসের শেয়ার কিনলাম 9 টাকা 50 পয়সা ইপিএস, তারপরে এটা দিলেন আপনি 1.5 টাকা, ঠিক আছে, এটা হলো একটা। আরেকটা হলো আপনারা যে প্রত্যেক মানে ওয়ার্ডে বলতেছেন যে রাস মার্কেটে আস্থার সংকট, কারণ গভর্নমেন্টের উপরে যদি মানুষ আস্থা করতে না পারে, আমরা যদি না পারি, তাহলে কোন ব্যক্তির উপরে আমরা করবো? তাহলে তো এই আস্থার সংকটটা তাহলে সৃষ্টি হচ্ছে গভর্নমেন্ট থেকেই, কারণ তিতাস গ্যাসের শেয়ার আর কেউ ভয় কিনবে না। মানে জি। এই আস্থার সংকট জি 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 বিষয়টাতে। জি আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। উনি যে কথাটা বলতে চাইলেন যে একটা পার্টিকুলার শেয়ারের ব্যাপারে উনার একটা না, তিতাসে হলে বিআরসি যে সিদ্ধান্ত নিল, বিআরসি যে সিদ্ধান্ত প্রফিট কাটেল করে দিল, কমিশন কাটেল করে দিল, কাটেল করে দেওয়ার ফলে তিতাসের মারাত্মকভাবে তিতাসের আমি ওই EPS কথাটাই বলতে চাচ্ছি। এটা তো উনি ঠিক একটা না। জিনিস বলছে যে সরকারের থেকে বলা উচিত যে ওই সরকারি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের প্রুডেন্সের অভাব আছে। আমি সেটা বলবো, কারণ ক্যাপিটাল মার্কেটটাকে বা পুঁজিবাজারটাকে অ্যাক্টিভ রাখার জন্য, স্টেবল রাখার জন্য সরকার বেসরকার সবগুলো প্রতিষ্ঠান যখন ঐকমত্যে ভয়েস রেইজ করছে, তখন কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানগুলোকেও দেখা উচিত অবশ্যই। যে আমরা কোন ফ্রিকোয়েন্সিতে না, যাব। তার চেয়েও বড় কথা শাকিল ভাই, যে বিআরসি যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বডি যে সিদ্ধান্ত নিল, তার বোঝা উচিত ছিল এটা বাজারে কতটুকু ইমপ্যাক্ট করবে, কারণ এটা শেয়ার হোল্ডার আছে, ইট ইজ এ শেয়ার হোল্ডার কোম্পানি, ইট ইজ এ পাবলিক লিমিটেড আমি কোম্পানি। একটা কথা প্রায় বলি, আমি এখনো বলবো, এবং আমি দায়িত্বহীনভাবে বলবো যে অনেকগুলো জায়গাতে রাইট ম্যান নট ইন দি রাইট জব। ডাম্পিং স্টেশন করে অনেক রকমের প্রতিষ্ঠানের মধ্যে মাথায় মাথায় লোক বসিয়ে দেওয়া হয়েছে, কোনো স্কিল তার পার্টিকুলার অর্গানাইজেশনের বা ওই ট্রেডের মধ্যে নাই। আপনি যখন একটা ট্রেডিং অর্গানাইজেশন বা ক্যাপিটাল মার্কেটে আছে, যেটির স্ক্রিপ্ট ক্যাপিটাল মার্কেটে ট্রেড হয়, এই সব জায়গাগুলোর সাথে কিন্তু ইনভেস্টমেন্টের সরাসরি একটা সম্পৃক্তি আছে। এই সব জায়গাগুলোতে সেবামূলক প্রতিষ্ঠানের মতো কাজ করলে হবে না, বিজনেস ওরিয়েন্টেড ভিউটা আপনার থাকতে হবে। বিজনেসের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটটা কি, একটা অর্থনীতিরই একটা অংশ, একটা কার্যক্রমের একটা অংশ মাত্র। এখানে সুবিধাটা হচ্ছে ছোট বিনিয়োগকারী বা ছোট সেভার্সদের একটা জায়গা দেওয়া হয়, যারা চাকুরিজীবী, রিটায়ার, পেশাজীবী, এদেরকে একটা জায়গা দেওয়া হয় যেখান থেকে টাকাটাকে পুল করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেশের হবে, ইকোনমি হবে, কর্মসংস্থান বাড়বে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কর্মসংস্থান বাড়বে না। এই টোটাল জিনিসটাকে যদি সবাই মিলে সমানভাবে যদি বেয়ার করতে না পারি, টোটাল একটা দেশের ইকোনমি কিন্তু এমনি এমনি দাঁড়িয়ে যাবে না। শুধু ক্যাপিটাল মার্কেট উপরে উঠলে দেশের ইকোনমি দাঁড়াবে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকতে হবে, তাইলে লোকাল এমপ্লয়মেন্ট হবে, লোকাল এমপ্লয়মেন্ট হলে বাইং ক্যাপাসিটি বাড়বে, ওই ইন্ডাস্ট্রির জিনিসটা বিক্রি হবে, ও কিনবে, তারপরে তার মুনাফা বাড়বে। এইভাবেই সার্কুলেশনটা মানিতে হয়। এই জায়গাগুলোতে যারা ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে না পারেন, আমি সরকার এবং যারা নীতি নির্ধারণ আছে অনুরোধ করব, যার যেখানে স্কিল নাই তাদেরকে যেন এইসব জায়গাগুলোতে দেন। ফুটবল টিমের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন যিনি কোনোদিন ফুটবল খেলেন নাই। এই জাতীয় জিনিসগুলো করতে গেলে এই নমিনেশনগুলোতেই যেন একটা প্রুডেন্স থাকে। তাহলে ম্যানেজমেন্টের কথা, যে একটু আগে আপনি যে কথা বলছিলেন যে ম্যানেজমেন্ট, এই আমি বলবো ম্যানেজমেন্টাল ফেইলিয়রটাই হচ্ছে যে 2010 সালে ব্যাংকগুলো এত বেশি এক্সপোজড হয়েছে বিয়েতে, এবং হওয়ার কারণে কিন্তু রিটেলাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। রিটেলারদের তো ওই স্কিল নাই, ওই ট্যালেন্ট নাই যে সে তার ডিটেল বুঝবে। সেই জন্য ইনস্টিটিউশনদের বোঝা উচিত ছিল, তার মানে ওখানে ম্যানেজমেন্টাল ফেইলিওর আছে। আমি বলবো যে ওখানে প্রুডেন্সের অভাব ছিল, এবং ওই ম্যানেজমেন্টগুলোর একটা কথা উনি বলতে গিয়ে বললেন না, সেটা হলো যে কতগুলো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কিন্তু মামলা হয়েছে, কতগুলো প্রতিষ্ঠানের ব্যাপারেও কিন্তু প্রোক্রেশনারি সিগন্যাল যাওয়া উচিত ছিল যে আপনি কি করলেন, আপনার কি, এদেরকে সতর্ক করা উচিত ছিল, এবং এর পরবর্তীতে এদের ব্যাপারে কোনো ভূমিকা নেওয়া হয় নাই। আমি ধরে নিলাম সেখানে পাবলিক মানি আছে, সেটা কলাপস করুক না, কিন্তু ক্রশনারি সিগন্যালও কিন্তু কোথাও যায় নাই। যদি যেত তাহলে তারাও বুঝতো যে আমাকে একটা সোশ্যাল আমার একটা রেসপন্সিবিলিটিও আছে। আমি ব্যবসা করব, বিনিয়োগ করব, ব্যাংকিং করব, মার্চেন্ট ব্যাংক চালাবো, ইনভেস্টমেন্ট করব। এই যে ছোট ট্রেডার যখন আসে বাজারে, বের হয়ে কেন যাচ্ছে আপনি যদি বলেন, আমি জানেন আমরা একটা কমিউনিটিকে নিয়ে বেশি করে কাজ করি, যে প্রবাসী, আপনি আমার সাথে বহু জায়গায় গেছেন দেশের, আমরা প্রতি বছর 8-10টা দেশে মানুষকে গিয়ে বলে বাংলাদেশে ইনভেস্টমেন্টের ফেভারেবল এনভায়রনমেন্টের কথা বলি। আমরা যখন বলি, তখন যদি গিয়ে সে যদি আমাকে প্রশ্ন করে, একজন প্রুডেন্ট ইনভেস্টর বা যার সেভিংস আছে বিদেশে, তারা কিন্তু লং টার্মের জন্য দেশে আসে, বিনিয়োগটা তার লং টার্ম থাকে, সে যদি বলে আপনার দেশের তো কোনো ইনস্টিটিউশন আসে না, তখন আমার কি জবাবটা হবে? সেই ইনস্টিটিউশন কিন্তু ওদের ডিপোজিট নিয়ে, আবার ওদের বিনিয়োগগুলো নিয়ে তারা কাজ করছে, তাদের ফরেন রেমিটেন্স আসছে, এইটা আসছে, ওটা কোনো না কোনোভাবে এটা ইকোনমি। আসলে যে কথাটি জনাব শাকিল চৌধুরী বলছিল, জনাব ফারুক আহমদ সিদ্দিকী, আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি দীর্ঘদিন এখানে থাকার ফলে, যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইভেন আপনি সৌদি আরবে
আপনি দেখেছেন সৌদি আরব ক্যাপিটাল মার্কেট ঢেলে সাজানো হচ্ছে, কারণ সৌদি আরব তেলের উপর নির্ভরশীলতা কমাইয়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সার্ভিস সেক্টর বিভিন্ন দিকে চলে যাচ্ছে, যার কারণে আরামকোর 5% শেয়ার বিক্রি করে দিচ্ছে তারা। তাদের নিজস্ব আরামকোর প্রায় $1 ট্রিলিয়ন, অনেক বড় 1 লক্ষ কত কোটি ডলারের উপরে তারা বিক্রি করে দিচ্ছে, এবং তারা তাদের পুঁজি বাজারকে তার আগে এটা প্রাইভেট এগুলি আসার আগে তারা তাদের পুঁজি বাজারকে ঢেলে সাজাচ্ছে কীভাবে এটাকে অ্যাট্রাকটিভ করা যায়, বিদেশি ইনভেস্টমেন্ট কীভাবে নিয়ে আসা যায়। চায়না ট্রাম্বলিং অবস্থা আপনি জানেন, চায়না তো খুব খারাপ অবস্থা, তারপরেও চায়না এটাকে কীভাবে স্টেবিলাইজ করা যায় সে আমেরিকার সাথে কথা বলতেছে, নাসদাকের সাথে কথা বলছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কথা বলছে, তাদের কনফিডেন্সটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। প্রত্যেক জায়গাতেই একই অবস্থা। তা আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এতদিন আপনি ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আপনার দায়িত্বে ছিলেন, সবসময় আমরা চেষ্টা করেছি, আপনি চেষ্টা করেছেন একটি শক্তিশালী পুঁজিবাজার আর গড়ে তোলার জন্য, একটা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং শক্তিশালী গতিশীল পুঁজিবাজার গড়ে তোলার জন্য। এটার কোনো বিকল্প নাই, এটাকে অবহেলার কোনো যুক্তি নেই, এটাকে অবহেলা করার কোনো উপায়ও নাই। এটাকে ভুল ত্রুটি থাকতে পারে, এটা বাবেল বাস্ট হইতেও পারে, এটা হয়েছে, সব দেশে কম বেশি হয়েছে, কিন্তু এখন এটাকে একেবারে অবহেলা করে ফেলে দেওয়ার কোনো ব্যাপার না। অতএব আমি মনে করি যে আপনি কি মনে করেন যে এটাকে কিভাবে এই লিকুইডিটিটা বাজারে বাড়ানো যায়, কিভাবে আপনার ইনস্টিটিউশনাল এবং ইনভেস্টমেন্টটাকে কিভাবে আরেকটু নিয়ে আসা যায়, এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলিকে কীভাবে আরও ওয়ার্কেবল করা যায়, মিউচুয়াল ফান্ডগুলিকে আরও কীভাবে আরও যুগোপযোগী করা যায়, আরও ওই ডিলারদেরকে কীভাবে ইনভলভ করা যায়। না, আমি তো এটা সম্বন্ধে অনেক আলোচনা অলরেডি করে ফেলেছি। আমার মনে হয় আমার আর বিশেষ কিছু এ ব্যাপারে অ্যাড করার কিছু নাই। আপনাকে লিকুইডিটি কেন হচ্ছে না, আমি যেটা বলেছি কেন হচ্ছে না, প্রথমে কারণগুলো আমাদেরকে চিহ্নিত করতেই হবে। এই কাজটা প্রথমে শুরু হোক। এই কাজটা শুরু না হলে তো কিছু হবে না। আর পুঁজিবাজার আপনারা যে বলেছেন, যে কোনো দেশের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পুঁজিবাজার গুরুত্বপূর্ণ কখন হবে? যখন আপনি দেশে বিনিয়োগ হচ্ছে, প্রাইভেট সেক্টর খুব অ্যাক্টিভেট হচ্ছে, তাদের ফান্ড দরকার, ব্যাংক সেটা সংকলন করতে সবসময় পারছে না, কারণ ব্যাংকের একটা লং টার্মে যাওয়ার কথা না, কিন্তু এখন এত সারপ্লাস আছে তারা যাচ্ছে। এখন যখন সেই পরিস্থিতি হবে যে আপনার ইনভেস্টমেন্ট এত বেড়ে যাচ্ছে যে আপনি তখন আর ব্যাংকে করাতে পারছে না, তখন হচ্ছে সবচেয়ে বড় রোল হচ্ছে আমাদের পুঁজিবাজারের। তখন অর্থ সংস্থানের সবচেয়ে বড় উপায় হচ্ছে পুঁজিবাজার। কিন্তু আমাদের যদি বিনিয়োগ সেই পর্যায়ে আমরা না নিতে পারি, তাহলে পুঁজিবাজার বলেন আর ব্যাংকের অলস টাকা বলেন, এই সমস্যাগুলো কিন্তু সমাধান হচ্ছে না। সুতরাং আমাদের মূল কথা, আমার মনে হয় আপনিও এটা বলেছেন, যে আমাদের প্রথমে বিনিয়োগ কিভাবে ত্বরান্বিত করা যায়, এই ব্যবস্থাটা যথাযথভাবে করতে হবে। যে বিনিয়োগ ত্বরান্বিত না করলে, বিশেষ করে প্রাইভেট সেক্টর বিনিয়োগ ত্বরান্বিত না করলে, পুঁজিবাজারের উন্নতি লং টার্মে হয়তো সেভাবে হবে না, কাঙ্ক্ষিত যেটা হওয়ার কথা সেটা হবে না। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি একটা বটলনেক্সের কথা বলি, এটাকে অনেক সময় পলিটিসাইজ করে ফেলা হয়। এই যে গ্যাস বিদ্যুতের সংকট কমেছে, আমি ডেফিনেটলি একমত যে অনেক কমেছে, কিন্তু এখনো প্রপারলি আমি যত চাই এক্সপানশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশনের কথা যদি আপনি বলেন, ওয়ার্ল্ড মার্কেটে বাংলাদেশ কিন্তু একটা বড় ভালো সাপ্লায়ার হতে পারে, বিকজ অফ কম্পিটিটিভ ওয়েজেস, লেবার ফোর্সেস। এই জায়গাগুলোর অ্যাডভান্টেজটা আমাকে তখনই নিতে হবে। আমার যে ওয়ার্কিং ফোর্স, এই যে তরুণ যে ডেমোগ্রাফি ডিভিডেন্ডটা আছে, এটাকে নিতে হলে এই হাতটাকে তো কাজে লাগাতে হবে। এই সুযোগটা করবার জন্য যে ব্যাকআপ সাপোর্ট, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিদ্যুৎ এগুলোর কানেকশনগুলো যেভাবে হওয়া উচিত, তাহলে এক্সপানশন বাড়বে। উনি যে কথাটা বললেন, আমরা আলোচনা জনাব শাকিল চৌধুরী, জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আমরা মনে করি যে যার যে কাজটি করার দরকার, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে আসলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, তারপর পোর্টফোলিও যারা করে, ডিলার এবং আপনার মিউচুয়াল ফান্ড, সবাই যদি সবাই জায়গার থেকে সততার সাথে, অন্তত দক্ষতার সাথে, এবং তারা যদি প্রফেশনালি কাজগুলি করে, এবং তারা যদি বাজারে তাদের সঠিক রোলগুলি যদি প্লে করে, এবং ভালো ভালো কোম্পানি, এবং যেগুলি সাস্টেনেবল ভালো কোম্পানি যদি বাজারে নিয়ে আসা যায়, ভালো কোম্পানি যদি পার্টিসিপেশন করা যায়, এবং সবাই মিলে যদি আমাদের সবাই জায়গা থেকে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, এবং কী কারণে ইনস্টিটিউশনগুলি বিনিয়োগ করতে পারছে না, কী কারণে মার্চেন্ট ব্যাঙ্কগুলি ডে বাই ডে ট্রেডিং করে, এগুলি যদি উদ্ঘাটন করা যায় এবং সমস্যার সমাধান করা যায়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই যে বাংলাদেশের পুঁজিবাজার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। অবশ্যই বাংলাদেশের পুঁজিবাজার তার একটি ভালো অবস্থানে দাঁড়াবে এবং গতিশীল হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা অনুষ্ঠান শেষ করছি। আগামী করলেও আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ইসলাম।